ধানের শীষের পাশাপাশি গণভোটে হায়ের পক্ষে রায় দিতে তারেক রহমানের আহ্বান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জাতিকে আর বিভক্ত হতে দেবে না জামায়াত, বললেন ডক্টর শফিকুর। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের লাল কার্ড দেখানোর আহ্বান। এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, ফ্যাসিবাদী আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে গুরুত্ব রাখবে। এবং রাজধানীতে সবজির দাম নিম্নমুখী হলেও গেল বছরের তুলনায় দ্বিগুণ, সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দাম, বাড়তি মুরগির দর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুরের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, জুলাই শহীদদের ত্যাগের মূল্যায়ন তখনই হবে যখন জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরা অবহেলিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তার দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, ইসলামের দোহাই দিয়ে জামায়াত নারীকে হেয় করার চেষ্টা করছে। এ সময় অনলাইন অফলাইনে জামাত শিবিরের আক্রমণের নানা কথা জানান ভুক্তভোগীরা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। তারই ফলশ্রুতিতে এবারের নির্বাচন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভুক্তভোগী নারী নীলুফার অভিযোগ করে বলেন, বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়ানোর কোনো নিরাপত্তা পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানাভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। নারীদের অধিকার আদায় এবং সুরক্ষা ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তারা নারীকে ব্যবহার করে তাদের ভোট চাওয়ার জন্য, জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, কিন্তু তারা নারীকে কখনোই এমন একটা জায়গায় আনবে না যেখানে নারী ফ্যামিলি কার্ডের অধিকারী হতে পারে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়, তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের বট বাহিনী দেশের নারীদের নানা মাধ্যমে হেনস্থা করছে। জামায়াত আমিরের নারীর ক্ষমতায়ন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমি খুব সুস্পষ্টভাবে বলেছি। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রধান ছিলেন একজন নারী 44 বছর। ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে ভিন্ন মতাদর্শীদের বিরুদ্ধে। এ সময় তিনি ধর্মকে ব্যবহার করে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়াতেও আহ্বান জানান। আপনারা নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে, তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে
যে এরা নারী বিদ্বেষী। একটি গুপ্ত দলের সুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভোট নিয়ে কেউ অন্য চিন্তা করলে সিংহের থাবা সামাল দিতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লায় জামায়াতের নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি। এর আগে শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতিকে আর বিভক্ত হতে দেবে না। সভায় তিনি আরও বলেন, জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের উপর গুলি চালানো হয়েছে। এই রাজনীতি আর ফিরিয়ে না আনার আহ্বান জানান তিনি। সবাই মিলেই আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, এখান থেকে কেউ আমাদেরকে ঠলাতে পারবে না। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি মানি না, মানব না। কোনো আধিপত্যবাদ মানব না, কারো চোখ রাঙ্গানি মানব না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেব না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় ঐক্যে দলের লক্ষ্য সংস্কার বাস্তবায়ন করা, আর ঐক্য সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। রাজীব আহমেদের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। নতুন চোখে বাংলাদেশ প্রতিপাদ্যে ইশতেহারকে তারুণ্য মর্যাদার বলে উল্লেখ করে এনসিপি। নাগরিক অধিকার, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়ে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব, এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট এবং এই নির্বাচনে এই সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। গণ অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠা হলেও এর সুফল ঘরে ঘরে পৌঁছায়নি উল্লেখ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নিজেদের পরিকল্পনা ইশতেহারে তুলে ধরে এনসিপি। তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে পারি। সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন সহ যে কোনো প্রকার বৈষম্যমূলক নিপীড়নকে প্রতিহত করতে একটি বিশেষ সেল গঠন করা হবে বলেও ইশতেহারে বলা হয়। আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে। আর ১১ দলীয় ঐক্য সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে এনসিপি বলে জানায় দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধুমাত্র সাধারণ জনগণকে অবহিত করতে পারবেন, সচেতন করতে পারবেন, তবে হ্যাঁ অথবা না ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবছর নির্বাচনের পরিস্থিতি অনেক ভালো জানিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নাই, এই ব্যাপারটাই আমরা স্পষ্টীকরণ করে দিয়েছি। তার মানে এটা দাঁড়াবে এইরকম যে গণভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিতকরণ করতে পারবেন, সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো ধরনের অবস্থান নেবেন না। ভোটের খবর। জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো দেশ। প্রায় সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতেই এখন ভোট। বাংলাদেশে কে পরিচালনা করবে দেশ, কে সামলাবে কোন এলাকা, কাকে ভোট দিলে কোন এলাকার উন্নতি সাধন হবে, এমন আলোচনাই এখন প্রাধান্য পাচ্ছে সব জায়গায়। সেই প্রত্যাশার গল্পগুলোই আজকে আমরা জানতে চাই। শুরুতেই আমি চাচার কাছে জানতে চাইবো যে চাচা, এই যে নির্বাচন চলে এসেছে, বিভিন্ন জনপ্রতিনিধিরা এখন তাদের বিভিন্ন ধরনের কথা নিয়ে আসবে যে আমি এই উন্নতি করতে চাই, সেই উন্নতি করতে চাই। আপনার তাদের কাছে কোনো প্রত্যাশা রয়েছে কিনা? আমার তাদের কাছে চাওয়া পাওয়া নাই কিছু। আমি চাই যে দেশ সেটা সুন্দরভাবে চালাক, সুন্দরভাবে সুস্থভাবে যাতে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটাই আমার চাওয়া।
আমরা হলাম রিক্সা চালক, বুঝছেন? রিক্সা চলে খাই, এখন যে সরকার আসবে এই তার পক্ষে থাকতে হবে আমাদেরকেই। আমরা কিন্তু কারোর কোনো সরকারের কাছে চাওয়া চাই আমাদের কিছু নেই, যে ভালো চালাইতে পারবে আর এই দরকার, এই হলো চাওয়া, কোনো চাওয়ার কিছু নাই। এই পরিচালনাগুলোর মধ্যে আপনারা কি কি চাচ্ছেন? কোন না আমার আমরাও রিক্সা ড্রাইভার, আমাকে কি চাবো? রাস্তাঘাট যদি ভালো থাকে তা শ্রমিক লোকেরা কাজ বাজ করিয়া খাইতে পারে, এইটাই চাওয়া আর কি। যেই সরকারে আসুক না কেন, আমরা চাই না কাটাকাটি, মারামারি, হানাহানি, সুন্দরভাবে দেশ চলুক, এইভাবে আমরা থাকতে চাই। ভোটারদের প্রত্যাশা যেই জনপ্রতিনিধি আসুক না কেন, দেশ যেন সুশৃঙ্খলভাবে আবারও চলে। তো দর্শক, এই ছিল আজকে জনগণের তাদের নতুন যে প্রার্থী থাকবে তার কাছে প্রত্যাশা নিয়ে। সরকারের বিভিন্ন উদ্যোগের পরও সাধারণ ভোটারের কাছে ধোঁয়াশাচ্ছন্ন গণভোট, এ নিয়ে তাদের মাঝে নানা বিভ্রান্তিও রয়েছে। পর্যাপ্ত প্রচার ও দিক নির্দেশনার অভাবে ভোটারদের বড় অংশই বুঝতে পারছে না হ্যাঁ বা না ভোট কিভাবে দিতে হবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা না হলে ভোট গ্রহণের দিন জটিলতা সৃষ্টি হতে পারে। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। নানা কারণে গুরুত্বপূর্ণ এবারে জাতীয় নির্বাচন, বিশেষ করে গণভোট বিষয়টি অধিকাংশ ভোটারের কাছে রীতিমতো ধোঁয়াশাচ্ছন্ন। ভোটাররা সংসদ নির্বাচনের দলীয় প্রতীকে ভোট দিতে অভ্যস্ত হলেও গণভোটের ব্যালট পেপার তাদের কাছে নতুন ও অপরিচিত। হানা ভোট সম্পর্কে আমার জানা নেই। আমি হানা ভোট গেছে জিয়াউর রহমান সাহেবের আমলে, তারপরে এই বোর্ডে ওই যে উনি হইলো, নির্বাচিত হইলো। আর এখন যে হানা ভোট, এই হানা ভোটের অর্থ কি আমি বুঝি না। এটা না, আমি গণভোটের সর্বোচ্চ 10 থেকে হয়তো 10টা বলতে পারবো, কিন্তু বাকি 74টা সম্পর্কে তো আমি জানি না, কারণ বাকি 74টা সম্পর্কে সাধারণ জনগণকে আসলে কতটুকু ব্যক্ত করা হয়েছে আমার ঠিক ধারণা নেই। হ্যাঁ, না বুঝতে হইব তো যে এটা বা এটা হইব, এই বুঝে কয় না তাহলে ভোট দেওয়া কোনো লাভ আছে? বর্তমান সংবিধানে 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল। জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। গোপন ব্যালটে উচ্চ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। আইন সংশোধনের সংস্কার হবে 37টি, যাতে যুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। হ্যাঁ, ভোটের মাধ্যমে যেন আমরা যে চেঞ্জগুলো যে চাচ্ছিলাম সেই চেঞ্জগুলো যেন আসে। এবার সরকার ব্যবস্থায় যেই আসুক, বাট আমরা চাই আমাদের দেশের যেন উন্নতি হোক, দেশের পরিবর্তন হোক। তরুণ প্রজন্মের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। আমরা বিগত সময়ের যে আচরণ বা সরকারের মধ্যে যা দেখেছি, যা আমরা চাই না সেই বিষয়গুলো বারবার ফিরে আসুক। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে 4টি প্রশ্ন পড়ে ভোট কেন্দ্রেই সিদ্ধান্ত নেয়ার মতো ভোটারের সংখ্যা খুব কম। গণভোটের মধ্যে কি আছে? আমি হ্যাঁ ভোট দিলে আমার কি কি সুবিধা হবে বা দেশের সুবিধা হবে, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট না। আমাকে অনেকেই বলে যে কি আছে এর মধ্যে। সুতরাং যেটা ভালো, নিশ্চয়ই ভালো থাকার কথা, ভালো যদি থাকে সেটা জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। এবং দীর্ঘদিন থেকে যে জিনিসগুলো চলে আসছে, যে হ্যাঁ নারীর ক্ষমতায়ন, সমাজের নিম্ন শ্রেণীর অধিকারগুলো নিশ্চিত করা, তারপরে বিশেষ করে বেকারত্বের যে অবস্থা, সবগুলোর একটা দিক নির্দেশনা যদি থাকে তাহলে এটা আমি মনে করি যেটা ফলপ্রসূ হবে বলে মনে করি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সংসদের সংবিধান সংস্কার পরিষদ 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। যদি কোনো কারণে হ্যাঁ ভোট না জিতে, অর্থাৎ সংস্কারের পক্ষে ইয়েস না বলতে পারে মেজরিটি পিপল, তখন তো এটা একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ যে সংস্কারগুলো তাহলে কি হবে। তবে এটা হ্যাঁ না জিতার সঙ্গে সংস্কারগুলো যে খুব বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট আমি তাও বলবো না। কারণটা কি, দলগুলো মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু এক ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে এই জায়গাগুলো আমরা বাই ডিফল্ট আমরা প্রায়োরিটি দিব। তবে এ গণভোটে জনমতের যথাযথ প্রতিফলন নিয়েও সংশয় জানান বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীর বাজারে সবজির দাম নিম্নমুখী হলেও গেল বছরের তুলনায় দ্বিগুণ। তবে পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দাম, এদিকে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বরাবরের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। বাজার জুড়ে পর্যাপ্ত শীতকালীন সবজির সমারোহ। হরেক রকম সবজিতে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। ফুলকপি বাঁধাকপি এখনো 30 থেকে 35 টাকা, শিম 40 থেকে 70, বেগুন 50 থেকে 80, টমেটো 50 থেকে 80, আর বরবটি করলা ছোট লাউ শতকের ঘর ছাড়িয়েছে। ছোট লাউ 120 টাকা চাই, আমরা বাঁচবো কিভাবে? তুলনা অনুপাতে সবজির দাম বৃদ্ধি। এই সময় তো গতবার অনেক কম ছিল আর কি। সিন্ডিকেটগুলো এই বিশেষ দিনগুলোতে কাজ করে, রোজা, ঈদ। তবে কমেছে পেঁয়াজের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 টাকা, আর আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। আলু পেঁচে আমদানি করা লাগে না, দেশে অভাব নাই, প্রচুর মাল হয়েছে, দাম অনেক কমে আছে। এদিকে 700 থেকে 800 টাকায় গরুর মাংসের দাম স্থিতিশীল, তবে বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকায় এবং সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। ব্রয়লার মুরগি 1 কেজিতে 20 টাকা বাড়ছে, আর সোনালী 1 কেজিতে 30 টাকা করে বাড়ছে। 750 টাকা বিক্রি করছি, 780 বিক্রি করি, গরুর দাম বেশি তো। সরবরাহ সংকটের অজুহাতে বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ, তবে চাষের মাছের তুলনায় নদীর মাছের দাম প্রায় 3 গুণ বেশি। কিনতেই পারে না চাষের মাছ, যে নদীর মাছ যেগুলো, এগুলো আসলে এটা হাতের নাগালের বাইরে, কেন এটা আসলে মনিটরিং করা উচিত। মাছের দাম একটু এখন এই মোমেন্টে বাড়ার কথা না, তাও বেশি কেন? সব জিনিসেরই তো দাম বেশি। নদীর মাছ কম ধরা খাইতেছে, এর জন্য নদীর মাছের দামটা একটু বেশি। এদিকে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে, বেড়েছে ছোট দানার মুসুর ডালের দাম। চাল আগের দামেই স্থিতিশীল আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। পর্দা নামল মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শুক্রবার শেষ দিনে সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। ক্রেতাদের মধ্যেও মেলার শেষ দিকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে মেলায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। শেষ দিনেও মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। চাঁদপুরের ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব সেতুটি এখন আতঙ্কের নাম। সেতুর সংযোগস্থলে জয়েন্টে ফাটল দেখা দেয় ভারী যানবাহন উঠলে কেঁপে উঠছে, যা যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দ্রুত মেরামতের দাবি তাদের। তবে ফাটল থাকলেও শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে সড়ক বিভাগ। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। 2018 সালে 92 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই মতলব সেতু। নির্মাণের 7 বছরেই সেতুটির মাঝ বরাবর এক্সপানশন জয়েন্টে দেখা দিয়েছে প্রায় 3 ইঞ্চি ফাটল। ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে কম্পন অনুভূত হয়, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সম্প্রতি দেশে 5.7 মাত্রার ভূমিকম্পের পর সেতুর 7টি স্প্যানের মধ্যে মাঝখানের 2টি স্প্যানের এক্সপানশন জয়েন্টের উপর থেকে বিটুমিন খসে পড়ে। এই সেতু ফাটল ধরেছে, ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পের পর থেকে আমাদের এই সেতু ফাটল ধরেছে। কয়েকবার দফা এই সেতু নির্মাণের জন্য আসছে, কিন্তু আসলে নির্মাণ হচ্ছে না। মতলব এদিক দিয়ে অনেকদিন আসা যাওয়া করতেছি আমরা, প্রায় এখানে দীর্ঘদিন ধরে অবস্থা দেখতেছি যে এই রাস্তাটা ফাটালো। এখন এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে আমাদের খুব ভয়ভীতির সৃষ্টি হয়। আমরা আগে খুব যাত্রী পাইতাম, আমাদের রুজি রোজগার খুব ভালো হতো। এখন ফাটলের পরের থেকে আমাদের রুজি রোজগার এরকম হয় না। এদিক দিয়ে আসা যাওয়া করলে গাড়ি খুব কাঁপাকাঁপি করে, তার জন্য প্যাসেঞ্জারের খুব ভয় পেয়েছে। মাননীয় সরকার থেকে অনুরোধ যেন আমাদের অধিকৃত তাড়াতাড়ি যেন আমাদের ব্রিজটা মেরামত করে দেওয়া হয়। সেতুটি স্বাভাবিক রয়েছে এবং এতে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এটা নিয়ে আমাদের টেকনিক্যাল টিম ব্রিজে কাজ করেছে, তো তারা কোনো রকম কোনো সমস্যা পায় নাই। ব্রিজ স্বাভাবিক আছে এবং জনমনে আতঙ্ক যেটা হয়েছে সেটা বিষয়ে আমাদের একটাই বক্তব্য যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সেতুটি দ্রুত মেরামতের মাধ্যমে যাত্রী ও চালকের আতঙ্ক দূর করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বাঙালির জীবনে শীতের পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দেশের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ নিয়ে শুক্রবার ধানমন্ডির 27 জমকালা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমাদের পিঠা পার্বণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা পরিচালক নাইমা হোসেন।
দেশের বিভিন্ন রন্ধনশিল্পীরা বাহারি ও ভিন্ন স্বাদের পিঠা নিয়ে হাজির হন এই উৎসবে। দিনভর চলমান এই উৎসবে হাজির হন নানা বয়সী মানুষ। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকাস্থ আসকর প্রবাসী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের দিনব্যাপী ১৬তম বার্ষিক সাধারণ সভা। শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু পরিমল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সুশান্ত হালদার ও অশোক ওঝা সহ আরও অনেকে। বক্তারা সমিতির স্বচ্ছতা ও অগ্রগতির প্রশংসা করে এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার পিসিবির ৫ সদস্যের ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সদস্যরা মরক্কোকে চেয়ারম্যান এবং জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন। বাংলাদেশের প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম উদ্যোগে বাংলাদেশের অব্যাহত ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। খেলার খবর ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে টস জিতে অধিনায়ক জ্যোতির হাফ সেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। দলের হয়ে পিপার স্প্রোল করেন ২৭ রান। বাংলাদেশের হয়ে মারুফা ৩টি ও সোনিয়া নেন ২টি উইকেট। ৩৫ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা নিগার সুলতানা। মার্চে পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে দলে রাখতে চায় ক্রিকেট বোর্ড। ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে ফেরাবে বিসিবি। তবে ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে তাকে দলে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বিসিবি। এ বিষয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং আশা করা হচ্ছে মার্চে পাকিস্তান সিরিজেই সাকিবকে জাতীয় দলে দেখা যাবে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে ফিরতে না পারা সাকিব এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে বিদায় নিতে চাইলেও মামলার কারণে তা সম্ভব হয়নি। ২০২৬ টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচটি বর্জনের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে সমর্থন জানানো এবং আইসিসির উপর কৌশলগত চাপ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে পিসিবি। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে সমর্থন জানাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আইসিসির নিয়ম অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপে কোনো বোর্ড ম্যাচ না খেললে বড় ধরনের জরিমানা ও শাস্তির মুখে পড়তে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ধানের শীষের পাশাপাশি গণভোটে হাঁয়ের পক্ষে রায় দিতে তারেক রহমানের আহ্বান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জাতিকে আর বিভক্ত হতে দেবে না জামায়াত, বললেন ডক্টর শফিকুর। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের লাল কার্ড দেখানোর আহ্বান। এনসিপির ৩৬ দফা নির্বাচন ইশতেহার ঘোষণা, ফ্যাসিবাদী আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গুরুত্ব আরোপ। এবং রাজধানীতে সবজির দাম নিম্নমুখী হলেও গেল বছরের তুলনায় দ্বিগুণ, সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দাম, বাড়তি মুরগির দর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।